প্রিয়, আমি কখনো ভাবিনি তোমার থেকে এমন একটা চমৎকার গিফট পাবো। এই গিফট শুধু গিফট নয়, আমার জীবনের আগমনের সূচনা। তোমাকে নিয়ে কত শতবার কবিতা লিখেছি, কিন্তু তোমাকে বলতে পারিনি। তুমি আমার সেই অনুভূতি, যার উপরে রেগে গেলেও অন্যরকম অনুভূতি জাগ্রত হয়, যার রাগ আমার কাছে অভ্যাসে পরিণত হয়েছে। আমি অপেক্ষা করছি তোমার উত্তরের। আমার মন তোমাকে জানান দিতে চাই, ভালোবাসি প্রিয়। তোমার লেখা চিঠিটা কতবার যে পড়েছি তার ঠিক নেই। যতবার পড়েছি লজ্জায় চিবুক নেমেছে আমার। ইতি আমি। চিঠিটা বিশ্রীভাবে পড়ে বিহান ভাইয়ের মুখের উপর ছুঁড়ে মারল তোহা আপু। মেহু আপু, তোহা আপু, বিভোর ভাই, তিয়াস ভাই এরা সবাই মিলে বিহান ভাইয়ের কাছে নালিশ দিয়েছে আমি নাকি প্রেম করছি। যে চিঠিটা পড়ে শোনালো, চিঠিটা আমারই লেখা বিহান ভাইয়ের জন্য। গালে হাত দিয়ে বসে আছি আমি, আর আমার চারপাশে বসে আছে বিচারক বিহান ভাই সহ গোয়েন্দা টিম, আমার কাজিনরা। নিজের প্রিয়জনকে লেখা চিঠি যদি হাটের মধ্যে পড়া হয় তাহলে কি বিশ্রী লাগে বলুন। রিয়া, মেহু আপু, তোহা আপু বারবার রিপ্লে করছে চিঠির উত্তর। আমার যা অবস্থা সেটা বলার মতো নয়। বিহান ভাই চিঠিটা হাতে নিয়ে কপাল ভাঁজ করে বিরক্তিকর সহিত তাকিয়ে রইলেন আমার দিকে। বিহান ভাইকে বেশ ভাবান্তর লাগছে। কি ভাবছেন উনি? বিহান ভাই ভ্রু নাচিয়ে বললেন, ছেড়ে দেয়া কাহিনী কি? বেশ সুন্দরভাবে টাইপ করে লিখেছিস। দেখ দিয়া, হাতের লেখা কিন্তু তোরই, এটা অস্বীকার করে লাভ নেই কিন্তু। মেহু আপু বলল, বিহান ভাই জানেন আপনার হাতে যে উপন্যাসটা, সে দিয়াকে একটা লাভ লেটার সহ ওই উপন্যাসটা দিয়েছে। আপনার কাছে বিচার দিলাম, এখন দিয়াকে কি শাস্তি দেবেন বলুন। যদি আজ দিয়াকে শাস্তি না দেন তাহলে কার্ফু জারি করবো বললাম। ওদের কথা শুনে আমার যা অবস্থা এখন সেটা বলার উপায় নেই। বিহান ভাইকে কিভাবে বলি ওই চিঠি আপনাকেই লেখা? ওনার ভেতরে রাগ আস্তে আস্তে কুণ্ডলি পাকাচ্ছে। কি মানুষ, চিন্তা করা যায়। আহিন আমাকে উপন্যাস দিয়েছে, এই নিউজ শুনে ঢাকা থেকে চলে এসেছেন। আহিনের ব্যাপারটা শুধু বিহান ভাই জানেন। বিহান ভাই আমাকে বললেন, দিয়া, এই চিঠি ফুপ্পিকে দেখাবো নাকি? না প্লিজ বিহান ভাই, আপনার যা ইচ্ছা শাস্তি দিন, তবু আম্মুকে দেখাবেন না। তাহলে আম্মু আমার ফোন কেড়ে নেবে। আম্মু এমনি তো সারাক্ষণ বকাঝকার উপর রাখে, তার উপর এই চিঠি দেখে আজ কুরুক্ষেত্র শুরু হয়ে যাবে। বিহান ভাই অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে থেকে বললেন, সবার সামনে কান ধরে 20 বার উঠবস করে এক পা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। এটা প্রথম শাস্তি। এরপর সে ওনার চিঠি আর গিফট দিয়েছে, সেটা দেখে বাকি শাস্তি দেব। আমি জানি বিহান ভাইয়ের কথা না শুনলে ওনার রাগ আরও সাংঘাতিক হয়ে যাবে। মাত্রই কান ধরে কয়েকবার উঠবস করেছি, এর মাঝে মেহু শাড়ি চুড়িগুলো এনে বিহান ভাইয়ের হাতে দিয়ে বিহান ভাইয়ের চিঠিটা বিশ্রীভাবে পড়তে লাগলো। বিহান ভাই যেন থমকে গেলেন, মেহুর দিকে হা করে তাকিয়ে রইলেন ভ্রুকুচকে। উনি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। বিহান ভাই আমাকে থামিয়ে দিলেন কান ধরে উঠবস করা থেকে। বিহান ভাইয়ের অবস্থা দেখে এক ভয়ানক হাসি পেল আমার। আমাকে কান ধরে উঠবস করানো, তাই না? এবার বোঝো ঠেলা। মেহু চিঠির প্রতিটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে লাগলো। মেহুর পড়া শেষ হলে রিয়ার শেষ হলে তোহা আপু এক এক করে পড়েই যাচ্ছে। তিয়াস ভাই বলে উঠল, যে চিঠি দিয়েছে ওর গোষ্ঠী সহ উদ্ধার করব। কোন অফিস তার ঠিক নেই, আবার আমার বোনকে চিঠি দেওয়া। বিহান ভাই তিয়াস ভাইয়ের কথা শুনে তিয়াস ভাইয়ের দিকে কপালে চামড়া ভাঁজ করে তাকিয়ে রইলেন। তোহা আপু বলে উঠল, নিশ্চয়ই সে মফিস আজও ব্রাশ করে না। কোন ক্ষেতের মূলা তার ঠিক নেই। এই চিঠি যে লিখেছে তার মতো মকলেজের সাথে আমার বোনের বিয়ে দিব না। আমি হালকা কেশে বিহান ভাইকে বললাম, বিহান ভাই, আবার কি কান ধরে উঠবস করব? বিহান ভাই কি যে বিরক্তি নিয়ে তাকালেন আমার দিকে, এই দিকে আমার হাসি চেপে রাখতে ভীষণ কষ্ট হচ্ছে। সিরিয়াসলি, বিহান ভাইয়ের মুখের যা অবস্থা, আমি তো বুঝতে পারছি ওনার কি বাজে ফিলিংস হচ্ছে। বিহান ভাই চট করে উঠে দাঁড়িয়ে বললেন, আমি এখন আসি, ঢাকা থেকে এসেছি, রেস্ট করতে হবে। সবাই অবাক হয়ে গেল। বিহান ভাইয়ের মাঝে কোনো রিয়াকশন নেই। তোহা আপু বলল, দিয়াকে আর শাস্তি দিবেন না? বিহান ভাই একরাশ বিরক্তি নিয়ে বললেন, শাস্তি দিতাম, বাট ছেলেটার রুচি আছে বুঝলাম। অখাদ্য না, তোদের থেকে ভালো আছে।
সো দিয়াকে প্রেম করার পারমিশন দিলাম। দিয়া, তোর যদি প্রেম করতে হয় তাহলে এই ছেলের সাথেই করবি, এই ছেলের সঙ্গে প্রেম করলে জিতবি বলে দিলাম। সবাই বিহান ভাইয়ের সাথে কথা শুনে অবাক হয়ে গেল। বিহান ভাই বেরোনোর পরে কাজিন গোষ্ঠীর দিকে অগ্নি চোখে তাকিয়ে বললাম, কি ব্যাপার, আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র, তাই না? বিহান ভাইকে সেই ঢাকা থেকে ডেকে আনা হয়েছে, আজ থেকে তোদের সব কটার খবর আছে। বিভোর ভাই বলে উঠলেন, অদ্ভুত ব্যাপার, বিহানকে জেনে ধরেনি তো? হ্যাঁ ধরেছে, আপনাকেও ধরবে, আমার বান্ধবী শিজুকা জিনে। হায় রে সিজুকা, তোর বান্ধবী বোঝে না কেন? আমার তোরে না, তোর বান্ধবীকেই ভালো লাগে। বিভোর ভাই কি ঘুরিয়ে পেঁচিয়ে আমাকেই মিন করলেন? মেহু আপুকে শুভ ভাইয়া দাঁড় করালেন। এই মেহু, ভিতরে কিসের মিটিং হলো রে? শুভ ভাই আর বইল না, দিয়াকে কে যেন একজন গিফট করেছে, তারই নালিশ দিয়েছিলাম বিহান ভাইয়ের কাছে। তুই এত কিপটা কেন রে? আমাকেও তো মাঝে মধ্যে গিফট দিতে পারিস। আজ আমি শপিং যাব, তোমার জন্য বিশেষ কিছু গিফট কিনবো। বিশেষ কি? ওই যে হাফ প্যান্ট আর যাকে বলে আন্ডার। থাক, বুঝছি, ওগুলো আমার কাছে অনেক আছে, তোর দেয়া লাগবে না। পরের দিন মা তার আদরের ভাতিজার জন্য নাড়ু বানিয়েছেন। তার ভাতিজা এলে কিছু না কিছু বানাবে, আর ঘুরে ঘুরে আমাকে দায়িত্ব দেওয়া হবে সেটা পৌঁছে দেওয়ার জন্য। আম্মু টিফিন বক্স ভরে নাড়ু ভরে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, যা তো দিয়া বিহানকে দিয়ে আয়। আম্মুকে ডিরেক্ট বলে দিলাম, ভেরি সরি আম্মু, এটা কিছুতেই পারবো না, আমার এখন একটু ভালো লাগছে না। আম্মু তার ভাতিজার মতোই ঘাটতারা, উপরে যা আছে সেটাই। আম্মু আমাদের দুই ভাই বোনের থেকে বিহান ভাইকে বেশি ভালোবাসেন, প্রায় বলা চলে। আম্মু আমাকে বলে দিল, ঠিক আছে, আমি যাচ্ছি, রান্নাঘরের যে থালাবাটি আছে সব ধুয়ে রাখবি। আমি যেন এসে দেখি সব ধোয়া হয়ে গিয়েছে। তোর বাবা শুভর কাছে ছোট মাছ পাঠিয়েছে, যে ওগুলো না কাটলে নষ্ট হয়ে যাবে, ওগুলো কাটবি। আমি গেলাম। আমি মাছগুলো চেক দিয়ে দেখি আমার আজ সারা বিকেলে সারা রাত লাগবে, তাও শেষ হবে না। আম্মুর মুখের দিকে তাকিয়ে বললাম, আম্মু দাও, আমি যাচ্ছি, তাও এই মাছ আমি কাটতে পারবো না। এর থেকে ভালো বিহান ভাইয়ের কয়েকটা বকুনি খেয়ে আসি। চুল ছেড়ে দিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে হলুদ কামিজ আর লাল ধুতি সালোয়ার পরে বেরোলাম। বিহান ভাইকে অনেক দিন না দেখলে যেমন ছটফট করি, তেমনি উনি এলেই আমার অশান্তি শুরু হয়। সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হয়। এখন তাও একটু কম বকেন। ও বাবা, আগে কথায় কথায় থাপ্পড় দিতেন। ওনার কোনো কিছু স্পর্শ করলে রোদে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখতেন। ছোটবেলা থেকে এক প্রকার ভয় জমে আছে মনের মাঝে। আবার বেহায়ার মতো আমি ওনাকে দেখে ক্রাশ খেতে থাকি। মামাদের বাড়ি পৌঁছালাম। বাড়িতে প্রবেশ করে দেখি বিভোর ভাইয়ের আম্মু গেটে দাঁড়িয়ে আছেন। মামিকে দেখে স্বভাবসুলভ হাসি দিয়ে বললাম, মামি আম্মু নাড়ু পাঠিয়েছে আপনাদের জন্য, বলেই বিভোর ভাইদের বাটিটা মামির হাতে তুলে দিলাম। বিভোর ভাইয়ের আম্মু ভীষণ ভালো, আমাকে খুব ভালোবাসেন, আবার বিহান ভাইকেও খুব ভালোবাসেন। বিহান ভাই বাড়িতে আসলে বিভোর ভাইয়ের আম্মু যেন বেশি খুশি হন। এমন কাকিমা কোথাও দেখা যায় না আজকাল। বিভোর ভাইয়ের আম্মুর তুলনা নেই এদিকে দিয়ে। মামি আমাকে বলেই দিলেন, দিয়া, রাতে বিহানের জন্য খাসি রান্না করব। বিহান খাসির মাংস ভালো পছন্দ করে। তুই কিন্তু থেকে যাবি কেমন? আমি কিন্তু তোকে আজকে যেতে দেব না। আর হ্যাঁ, তোর কি কিছু খাবি বল, আমিও তোর জন্য রান্না করে দিব। আর হ্যাঁ, আরেকটা কথা ছিল কিন্তু। মামিকে বললাম, মামি তোমাদের ছেলে বাড়িতে এসেছে, তাকেই খাও, যাতে রাগ দেখাতে জোর পায় শরীরে। মামি হেসে দিয়ে বললেন, আমাদের ছেলে বিয়ের পর ঠিক ভালো হয়ে যাবে, তুই দেখে নিস দিয়া। মামির কাছ থেকে বিদায় নিয়ে বিহান ভাইদের বাসার ভেতরে প্রবেশ করলাম। মামি মামি করে ডাকছি, কোনো সারা শব্দ নেই। মনে হচ্ছে বাসায় কেউ নেই। রান্নাঘরে নাড়ুর বক্সটা রেখে জোরে বললাম, মামি রান্নাঘরে নাড়ুর বাটি রেখে গেলাম, পরে নিয়ে নিও। এমন সময় যমরাজ হাজির। বিহান ভাই আমার সামনে এসে দাঁড়ালেন। উস্কো খুস্কো চুল নিয়ে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে। উনি মাত্রই মনে হচ্ছে শাওয়ার নিয়ে এসেছেন। 3/4 পরা, গায়ে লাল গেঞ্জি। ওনার আপাদমস্তক ভালোভাবে দেখলাম। এই
খেলাম আরেকবারই। ওনাকে এই লুকে আরও বেশি সুন্দর লাগছে। এতক্ষণ উনি চুপ ছিলেন, আমার জন্য মঙ্গলজনক ছিল ব্যাপারটা। এবার উনি মুখ খুললেন, টাওয়ালটা আমার গায়ের উপর ফেলে দিয়ে বললেন, এভাবে সারের মতো চিল্লাচ্ছিস কেন? এই শহরের পরিবেশ নষ্ট করছিস তুই। ওনার কথার উত্তর দিতেই মুখ খুললাম, কারণ সার কথাটা হজম হলো না আমার। মানুষের কানে সমস্যা থাকলে তো জোরে জোরে ডাকতেই হবে। হ্যালো, কার কানে সমস্যা? বাই এনি চান্স তুই আমাকে বলছিস না তো? আরে না না বিহান ভাই, আপনাকে কেন বলবো, যারা শোনেও ডাক শোনে না তাদের বলছি। ওকে ফাইন, তুই এটা কি পরেছিস দিয়া? এটা কোন ডিজাইনের সালোয়ার? এটার নাম কি? কেমন একটা অদ্ভুত লাগতেছে দেখতে। এটার নাম ধুতি সালোয়ার, বুঝেছেন? অদ্ভুত লাগছে মানে? হ্যাঁ, তোকে মন্দিরের পুরোহিতদের মতো লাগতেছে, আর খুবই বাজে লাগতেছে, জঘন্য। ইউনো। ওকে ধন্যবাদ, এবার আমি আসি। ওয়েট, আসবি মানে? তোর জাত গোষ্ঠী আজ আমাকে যেভাবে গালিগালাজ করছে, এই জিন্দগিতে ভুলবো না আমি। এত বড় অপমান জীবনে কেউ করে নাই আমারে। এই জন্যই বলি, রাজাকারের বংশ। রাজাকার হলে একটা ছেলেকে ঘরের মাঝে ফেলে এইভাবে কেউ অত্যাচার করে? শিট, রাগ যা হচ্ছিল আমার, বলার মতো না। এই সব কিছু তোর কেয়ারলেস ভাবের জন্য হয়েছে, তাই এই জন্য শাস্তি যা পাওয়ার তুই পাবি। না হলে চিঠি আমার হাতেই আছে, হ্যাঁ? ফুপিকে দেখাবো কিন্তু। তোমার মেয়ে তোমার জামাইকে চিঠি লিখছে। আমি জানতাম এখানে এসেছি এমনই কিছু হবে। জঘন্যভাবে হেসে দিয়ে বললাম, তা আমাকে কি করতে হবে এখন বিহান ভাই? মানে উনি আমাকে কি ওনার খাস দাসী পেয়েছেন? এগুলো আয়রন করতে গিয়ে পুড়ে যাবে, আবার কি না কি শোনাবেন তার ঠিক নেই। তো আইলশার কাছে দিয়েছে কাপড় আয়রন করতে। আমি এমনিতে ভালো একটা পারি না, তার উপর কাপড় কিছু হলেই রক্ষে নেই। নিজে তাই ঘুচিমুচি কাপড় পরে ঘুরে বেড়াই। আমার ড্রেস সব শুভ ভাইয়া আয়রন করে দেয়। কাপড় আয়রনের ভয়ে ড্রেস ধুয়ে পানিতে চেপে না ফেলে পানি অবস্থায় নেড়ে দিই, যাতে কাপড় ঘুচিমুচি না হয়। এ নিয়ে আম্মু অনেকবার গালিগালাজ করেছে আমাকে। আম্মু আমাকে বলে, এত বড় মেয়ে কাপড়ও ঠিকভাবে শুকাতে পারিস না। পোশাক কোকড়ানো দেখলে আম্মু বকাঝকা দিয়ে নিজে আয়রন করে দেয়। এটা নিয়ে আম্মু কম কথা শোনায়নি। আম্মু বলে, বিহানের পা ধোয়া পানি খেতে পারিস না। এটা আম্মুর একটা জাতীয় ডায়লগে পরিণত হয়েছে। ছেলে মানুষ নিজের ড্রেস নিজে পরিষ্কার করে, বিহানের কাপড়ের ভাঁজে ভাঙে না। আর কত ব্লা ব্লা ব্লা। তার ভাতিজা ইজ গ্রেট ভাতিজা। বিহান ভাইয়ের পোশাক আর আমি বসে আছি ওনার বিছানায়। বিহান ভাই মাল্টিফ্লাক এনে দিলেন। এখন কিভাবে শুরু করব সেটাই ভাবছি। চারটা গেঞ্জি আয়রনের পরে ক্লান্ত হয়ে গেলাম আমি। বিহান ভাই ওনার রুমে রাখা ডিভানের উপর বসে বসে ফোন চাপছেন আর মাঝে মধ্যে ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন আমি কি করছি। এই নিয়ে 8টা গেঞ্জি আয়রন করলাম, কিন্তু 8টার মাঝে 4টা পুড়ে গিয়েছে। খুব বেশি পুড়েনি, একটু পুড়ে গিয়েছে। বিহান ভাইকে না বলে সুন্দরভাবে ভাঁজ করে রেখে দিলাম, যাতে উনি বুঝতে না পারেন। এর পরেরটা আয়রন করতে গিয়ে সেটা আরও বিড়িগিস্তিভাবে পুড়ে গেল। চোখ বড় বড় করে টি শার্টের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ খেয়াল করি উস্কো খুস্কো চুল নিয়ে ত্রিকটার প্যান্ট এর পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছেন উনি। ওনার ভাব লক্ষণ কি এই আয়রন দিয়ে কি আমাকে আয়রন করে দেবেন নাকি? ওনাকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বললাম, দেখুন আমার কোনো দোষ না, আমাকে দিয়ে জোর করিয়ে কাজ করালে তো নষ্ট হবেই, তাই না? এ কাজ আমি পাই নাকি? বিহান ভাই কপালের চামড়া টান টান করে বললেন, আচ্ছা, এই কাজ তাহলে পারিস না, আমাকে অত্যাচার করতে পারিস না বলে আমার টি শার্টের উপর অত্যাচার করছিস। আচ্ছা দিয়ে, তুই কি তোর বংশের মতো হয়েছিস নাকি? তোর কাকা তোর বাবা এক দোকানদারের সাথে ঝামেলা হয়েছে, দোকানদারকে না পেয়ে তোর কর্মচারীরে মারছে। কথায় আছে না, মানুষ তার জাতের মতো হয়। তোর বাপ চাচারা যা করে বেড়ায় তুই তাই করছিস। আমাকে কিছু করতে না পেরে রীতিমতো আমার গেঞ্জিকে অত্যাচার, তাই না? আমিও উদ্বিগ্ন হয়ে বলে উঠলাম, আপনি জানেন ওই দোকানদার কি করেছে? বিহান ভাই আমাকে থামিয়ে দিয়ে বললেন, ভেরি সরি, আমি জানতে চাইছি না তোদের পারিবারিক কাহিনী। তোদের যে কাহিনী শুরু হলে আর শেষ হবে না। তুই চট করে যা, ফুপি যে নাড়ু পাঠিয়েছে ওইটা রান্নাঘর থেকে নিয়ে আয়। কি রাগ হয়? নিজের ইচ্ছা মতো খানিকটা বলে জাতগোষ্ঠীর অপমান করে দিলেন, আর আমি বলতে গেলেই থামিয়ে দেন। আমিও খানিকটা উত্তেজিত হয়ে বললাম,
আপনাকে শুনতেই হবে। বিহান ভাই বিরক্তিভাব নিয়ে বললেন। যেতে বলেছি আমি। রান্নাঘর থেকে নাড়ুর বাটিটা নিয়ে ওনার দিকে এগিয়ে দিলাম। বিহান ভাই এমনভাবে তাকালেন, ওনার কপালে কয়টা ভাঁজ পড়ে গেল। ওনার এই বিশ্রী তাকানো দেখে বুঝলাম না কাহিনী কি। মিনিট খানিক তাকিয়ে থেকে বললাম, এভাবে দিলে কি বাটি সহ গিলে ফেলবো? আমি কি তোর মতো খান বংশের পেটুক নাকি? তোরা তো খেতে খেতে নড়াইল জেলার অর্ধেকে খেয়ে ফেললি। ভাগ্যিস মানুষ খাওয়ার নিয়ম নেই, তাহলে এই জেলায় একটা মানুষও জীবিত থাকতো না। তোরা ছাড়া সব তোদের পেটে যেত। রাগে ফুঁসতে ফুঁসতে বললাম, সমস্যা কি আপনার? আর একবার যদি বাজে কথা বলেন আমি কিন্তু এক্ষুনি চলে যাবো এখান থেকে। সাহস থাকলে যা, পা কেটে রেখে দেব। টিফিন বাটির মুখ খুলে দে, না হলে খেতে পারছি না। উফ গড, শ্বশুরের মেয়ে দিন দিন কি তোর জামাইয়ের আদর্শ আঁকবার অভাবে খিটখিট হয়ে যাচ্ছে। তার এই রাগী জামাইকে উল্টা রাগ দেখায়, ভাবা যায়? হ্যাঁ, এগুলা অবশ্য হওয়ার স্বাভাবিক, কারণ সে সানি লিওনের মস্ত বড় ফ্যান। এমন রোমান্টিক গান দেখলে এমন তো হবে, আই ফিল ইউর পেইন। আপনি এই কথাগুলো কাকে বলছেন বিহান ভাই? প্রেয়সীকে বলছি বলেই একটা নাড়ু মুখে দিয়ে খেতে খেতে বললেন, আহা ফুপির হাতের নাড়ুর যে কি স্বাদ। মনে মনে বললাম, কিভাবে কথাটা ঘুরিয়ে দিলেন বিহান ভাই। ইনডিরেক্ট আমাকে শ্বশুরের মেয়ে বললেন, আমি কি সেটা বুঝি না শ্বশুরের ছেলে? বিহান ভাইকে বললাম, এবার আমি আসি। বিহান ভাই দাঁতে দাঁত চেপে বলল, আম্মু বাসায় নেই, দিয়ে একটা দুধ চা বানিয়ে নিয়ে তো। ওনার দিকে রাগে চোখে তাকিয়ে রান্নাঘরে গেলাম। 10 মিনিটের মাঝে দুধ চা বানিয়ে এনে ওনার সামনে ধরলাম। বিহান ভাই চা একটু মুখে দিয়ে বললেন, না, এটা টেস্ট ভালো হয়নি, তা কাজ কর, একটা লাল চা বানিয়ে নিয়ে আয়। রাগে ফুঁসতে ফুঁসতে আবারও গেলাম, আবার লাল চা বানিয়ে নিয়ে এলাম। না দিয়া, এই টাইম আমি চা খাই না। 1 মিনিট আগে আমার চা খাওয়ার টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা, একটা কোল্ড কফি নিয়ে তো, আমি আবার সব খাবার মেনটেন করে চলি তো। ধৈর্য ধরে আবারও গেলাম, কোল্ড কফি বানিয়ে নিয়ে এবার আর ওনার দিকে এগিয়ে দিয়ে বললাম, এই নিন আপনার কফি। তুই কি গাধি নাকি? আমি কোল্ড কফি খাই এই টাইমে? দ্রুত গিয়ে ব্ল্যাক কফি নিয়ে বানিয়ে আয়। কিরে, আবার রেগে যাচ্ছিস না তো? শোন, স্বামীর সেবা যত্ন করা ফরজ, কর ভাই কর। আপনি কি আমার স্বামী? আমার মতো কেউই হবে না তো। একই কথা, রেগে যাস না, কফিটা নিয়ে আয়। আবার গেলাম, ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে ওনার হাতে এগিয়ে দিলাম। কফিটা খানিক সময় রেখে দিয়ে বলেন, এটা ঠান্ডা হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না দিয়া। প্রচণ্ড রেগে গিয়ে ওনার কলার চেপে ধরে মুখের মধ্যে কফি ঢেলে দিলাম। ওনার মুখ গড়িয়ে কফিতে ওনার গেঞ্জি ভিজে গেল। ওনার কলার চেপে ধরাতে উনি আচমকা পড়ে গেলেন বেডের উপর। সেই সাথে আমি গিয়ে ওনার বুকের ওপরে পড়লাম। রাগে চোখ মুখ ঝাঝা করছে আমার। ওঠার চেষ্টা করছি, কিন্তু উনি কোমর চেপে ধরে রেখেছেন। কি অসভ্য মানুষ, ভাবা যায়? ইচ্ছে করেই কোমর চেপে ধরে রেখেছেন। ওনার হাতে চিমটি কেটে উঠে চলে গেলাম। আর যেতে যেতে বললাম, আমাকে কি কাজের মহিলা পেয়েছেন? বিহান ভাই বললেন, ঘরের বউ বললেও তো মানবি না। বাড়িতে রাগে রাগে এলাম। আমাকে আধা ঘন্টা ধরে একবার রান্নাঘরে একবার ওনার ঘর করিয়েছেন। এটা একমাত্র ওনার পক্ষেই সম্ভব। পায়ে ব্যথা হয়ে গিয়েছে আমার। আমাকে যেন ওনার বাসায় কাজের মহিলা পেয়েছে। আর জীবনে ওনাদের বাড়ি যাব না। উনি ঢাকা না গেলে আর বাড়ি থেকে বেরোবো না। বাড়িতে এসে ফ্যানের নিচে টান টান হয়ে শুয়ে রইলাম। রাগে কি অস্থির লাগছে আমার। এমন সময় রিয়া এলো আমার রুমে। আমার মুড অফ দেখে রিয়া বলল, খিরে বিহান ভাই কিছু বলেছে রিয়া? আমি রিয়ার দিকে রাগি চোখে তাকিয়ে বললাম, দয়া করে ওই রাক্ষসের নাম বলিস না প্লিজ। রিয়া আমাকে বলল, দিয়া একটা জিনিস ভাবছি। কি জানিস বিহান ভাইয়ের প্রেমিকা কি হবে? উনি তার সাথে ঠিক কি বিহেভ করবেন? উনি কি আদৌ প্রেম করবেন কখনো? এতগুলো মেয়ের ক্রাশ বলে কথা। আমি রিয়াকে বললাম, প্রেম তো বাড়ির কাছে। আমি সব মেয়েদের কাছে গিয়ে পই পই করে বলবো চিরকুমারী থাকবো ইন্তরা, তবু ওই বিশ্রী মানুষের সাথে কেউ রিলেশনে যাস না। আনরোমান্টিক, ঘাটতারা, জঘন্য মানুষ একটা। রিয়া আবার বলল, আচ্ছা দিয়া, যদি বিহান ভাই বাই এনি চান্স তোর বড় হই, তখন কি করবি তুই শুনি আমি?
এটা কখনো সম্ভব নয়। সেদিন আমি কচু গাছে গলায় দড়ি দেব, তার থেকে আলিফ যথেষ্ট ভালো আছে। দিয়া, আবার আলিফের নাম বলছিস? আমি কিন্তু রেকর্ড করেছি। তুই ফোন দে রিয়া, আজ তোর ফোন আমি কুচি কুচি করে ফেলবো। এটা বিহান ভাই শুনলে আবার কি থেকে কি হয়ে যাবে। রিয়া ফোন নিয়ে এক দৌড় দিল। আমি ওর পেছনে ছুটবো, তখনই দেখি বিহান ভাই নিচে আয়রাকে কোলে নিয়ে রিয়ার আম্মুর সাথে কথা বলছেন। ওনাকে দেখে ঘরের দরজা লক করলাম। আজ কিছুতেই আর দরজা খুলবো না, না মানে না। আম্মু এসে প্রচণ্ড জোরে দরজা ধাক্কাধাক্কি শুরু করেছে। আম্মু, আমার ঘুম পাচ্ছে গো, রাতে খাবো না আমি। তোর না কয়েকদিন পরে পরীক্ষা? রাত 8টা বাজে, কিসের ঘুম? চর মেরে গাল লাল করে দেব, দরজা খোল এক্ষুনি। আম্মুর জোড়াজোড়িতে দরজা খুলতেই দেখি আম্মুর পেছনে দাঁড়িয়ে আছে বিহান ভাই। গায়ে অফ হোয়াইট শার্ট পরা, শার্টের হাতা গোটানো, পরনে জিন্স। মাশাল্লাহ, দেখতে কিউট লাগছে। আম্মু বিহান ভাইকে ডেকে এনেছেন আমার লেখাপড়ার কি অবস্থা সেটার তদন্ত করানোর জন্য। মানুষ আর পেল না আম্মু, ওনাকেই ডেকে এনেছে। ওনাকে দেখে না পাচ্ছে হাসি, না পাচ্ছে কান্না। উনি কিছু বলার আগে বলে উঠলাম, বিহান ভাই চা না কফি খাবেন? আর হ্যাঁ, গায়ের জামা খুলে দিন, আয়রন করে দিই। কথা বলার সঙ্গে অদ্ভুত কথা বলে উঠলেন উনি। এই যে আবার শুরু হয়েছে ওনার বাজে কথা। এবার উনি বলে উঠলেন, দেখি কি লেখাপড়া করছিস, শুনলাম প্রচণ্ড ফাঁকি মারছিস। এনে শিটগুলো দেখ, তোর জন্য খুঁজে খুঁজে এনেছি। এখানে কিছু ম্যাথ আছে, স্টার চিহ্ন দিয়ে এগুলো কর। ম্যাথগুলো দেখে মাথা ঘুরতে লাগলো। হ্যাঁ, তো কঠিন ম্যাথ। এমনিতেই ম্যাথ ভালো লাগে না। বিহান ভাই আমার পাশে চেয়ার টেনে বসে রইলেন। আমি ম্যাথ করতে গিয়ে পাগল হওয়ার উপক্রম। যাও বা পারতাম, উনি থাকাতে সব সূত্র ভুলে গিয়েছি, খাতায় শুধু আঁকিবুকি করছি। বিহান ভাই আমাকে ধমক দিয়ে বলেন, কি ব্যাপার, কিছু তো পারছিস না? পরীক্ষায় তোর জন্য বিশাল একটা রসগোল্লা অপেক্ষা করতেছে। এমনিতেই তোরা খাওয়া ছাড়া আর কিছু বুঝিস না। বিশাল গোল্লাটা পরিবারের সবাই মিলে ভাগযোগ করে খেয়ে নিস। এমন সময় কলম টেবিলের নিচে পড়তেই দুজনেই নিচু হয়ে কলম তুলতে গিয়ে শরীরের পশম শিউরে উঠল আমার। বিহান ভাইয়ের ঠোঁটের সাথে ঠোঁটের স্পর্শ লেগে গেল আমার। এটা শুধু স্পর্শ ছিল সেটা নয়, এটা ডিরেক্ট একটা চুমু ছিল। উনি কি ইচ্ছাকৃত চুমু দিলেন আমায়? নড়াইল জেলার এক ঐতিহ্যবাহী মেলার নাম সুলতান মেলা। চিত্রশিল্পী SM সুলতানকে কেন্দ্র করেই এই মেলার আয়োজন করা হয়। এইদিকে সব কাজিনরা মিলে আমরা নৌকা ভাড়া করে নৌকা বাইচ দেখতে যাই। শহর জুড়ে মানুষের ছড়াছড়ি থাকে। সকাল সকাল বিহান ভাইয়ের দেওয়া শাড়ি চুড়িগুলো পরে সুন্দরভাবে সাজগোজ করলাম। উদ্দেশ্য বিহান ভাইকে তাক লাগিয়ে দিব ভীষণভাবে। কপালে কালো ব্লু টিপ, পরনে ব্লু শাড়ি, দুহাত ভর্তি কাচের চুড়ি, মাথায় গাজরা, ঠোঁটে লিপস্টিক দিয়ে পরিপূর্ণ সাজ দিলাম। সুন্দর করে কয়েকটা ছবি তুলে বিহান ভাইয়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। অনেকক্ষণ রিপ্লের অপেক্ষা করে ব্যর্থ হলাম। মেসেজ তো সিনই করেন না। 1 ঘন্টা ফোনের দিকে তাকিয়ে রইলাম, কিন্তু সে মেসেজ সিনই করে না। কিন্তু কেন? অবশেষে মেসেজ দিলাম, তোমার দেওয়া শাড়িতে শুভ্র রঙে রাঙিয়েছি নিজেকে, বিহান দিয়া থেকে দিহান হয়েছি। ভাবতে ভাবতে দেখি আকাশের কোনায় কালো মেঘ ছেয়ে গিয়েছে। আকাশ পানিতে ভরপুর, এক্ষুনি বৃষ্টি কন্যারা মাটিতে এসে লুটিয়ে পড়বে। আধ ভেজা হয়ে তোহা আপু, রিয়া আর মিহু আপু আমার রুমে এসে প্রবেশ করলো। আমরা অনলাইনে লাল শাড়ির অর্ডার দিয়েছিলাম। সবাই এক কালারের শাড়ি পরবো সেই প্ল্যানই ছিল। রিয়া, মিহু আপু, তোহা আপু চোখ বড় বড় করে তাকিয়ে রইল। 3 জনে কি ভূত দেখেছে নাকি? রিয়া বলে উঠল, কিরে দিয়া, যে শাড়ি নিয়ে এত কাহিনী সেই শাড়ি পরেছিস? হ্যাঁ পড়েছি, ওনার দেওয়া গিফট বলে কথা। তোদের বিচারক বিহান ভাইকে ডেকে নিয়ে আয়, আমি ভয় পাই নাকি? মিহু আপু বলে উঠল, দেখি দিয়া, কথা ছিল 3 জনে এক কালার শাড়ি পরবো, আর তুই প্রিয়জনের দেওয়া শাড়ি পরবি তা তো হবে না। আমার পক্ষে একটুও শাড়ি খোলা সম্ভব নয়। আর উনি আসবে আজ মেলায়, আমাকে এ শাড়িতে না পেলে কষ্ট পাবে সে। দিয়া, প্রেম করলে কিন্তু প্রিয়জনকে যত্ন করতে হয়, তার দেওয়া গিফট সারা জীবন যত্নে রাখতে হয়। বাইরে বৃষ্টি কাদা, এই শাড়ি পরলে শাড়িটার 12টা বাজবে।
এটা দেখে তোর প্রিয়জন আরও কষ্ট পাবে, ভাববে তার জিনিসের কোনো গুরুত্বই নেই তোর কাছে। এই শাড়িটা যত্ন করে তুলে রাখ, বিশেষ কোনো দিনে তার সামনে পড়ে যাস। বাইরে আসলে অনেক বৃষ্টি, কাদা, বিহান ভাইয়ের শাড়িটা নষ্ট হয়ে যাবে। শাড়িটা গুরুত্বের কথা ভেবে অনলাইন থেকে আনা লাল শাড়িটা পরে নিলাম। তিনজনে সেম সাজে বেরোলাম। গেটের সামনে দাঁড়িয়ে আছে কাজিন গোষ্ঠী। সবার চোখ এড়িয়ে আমার চক্ষু যুগলে তীক্ষ্ণ দৃষ্টি পড়ল বিহান ভাইয়ের দিকে। কালো জিন্স পরা, গায়ে কালো হুডি টাইপ গেঞ্জি, যার সামনে পকেট। বিহান ভাই হুডির পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছেন। বাতাসে চুলগুলো সামনে থেকে উঠছে। ফর্সা শরীরে কালো জিন্স আর গেঞ্জি, আহা, দেখলেই প্রাণ জুড়িয়ে যাচ্ছে। হাতে থাকা কালো হেলমেটটা মাথায় পরে নিলেন। বিহান ভাই আর চোখে বারবার চাইছেন আমার দিকে। তিয়াস ভাইয়া বললেন, আটা ময়দা যা ছিল সব মেখেছিস তো তোরা? মনে হচ্ছে একটু কম হয়ে গিয়েছে। মিহু আপু বলল, ভদ্রভাবে কথা বল, মহিলা কোথাকার। তিয়াস ভাইয়া ভরকে গেলেন আপুর কথা শুনে। মহিলা? কে মহিলা? মহিলা ছাড়া কি মহিলাদের প্রতি আসক্ত পুরুষ তুই? এই নিয়ে কয় হালি ছ্যাঁকা খাইলি বল তো মহিলাদের দ্বারা? বিহান ভাই, আপনি কিছু বলেন। আজকালকার মহিলাদের চেনার কোনো উপায় আছে বলেন? বিবাহিত অবিবাহিত সব মেয়েরা শাড়ি পরে নাকফুল পরে ঘোরে। এই যে 3 মহিলা যাচ্ছে, কে বুঝবে বিবাহিত নাকি অবিবাহিত? বিহান ভাই বললেন, মেহু, তোহা, রিয়া ঠিক আছে, বাট মেহু, তোহা, রিয়া ঠিক আছে, বাট সাংঘাতিক হলো তিয়া। শুধুই সাংঘাতিক হলে ভুল হতো। সাংঘাতিক মহিলা একটা। কাল রাতে পড়াতে গিয়েছিলাম, যা করছে আমার সাথে। আমি চট করে বলে উঠলাম, একদম বাজে কথা বলবেন না, মিথ্যাবাদী একটা। যা করার আপনি করেছেন, এখন বলছেন আমি করেছি। তেমন ভাবে চিল্লায় বলছিস আমি করছি, এটার মিনিং কি হয় বুঝিস? আশেপাশে এত মানুষ, তারা কি ভাববে আমাকে নিয়ে? এক সাইডের এই মেয়েগুলো তাকিয়ে আছে, ওরা কি ভাবছে? ছি, হেট ইউর মাইন্ড দিয়া। আমার মাইন্ড হেড করবেন কি জন্য শুনি? আমি বলেছি একটা, আপনি ভেবেছেন অন্যেরটা হেড করে নিজের মাইন্ড করুন না। আমাদের সাইড দিয়ে হেঁটে যাওয়া মেয়েগুলো খলখল করে হেসে উঠল আর বিহান ভাইয়ের দিকে লাজুক দৃষ্টিতে তাকাচ্ছে। আচ্ছা, রাস্তা ভরা ছেলে, তা রেখে ওনার দিকে বা তাকিয়ে আছে কেন? মেজাজ প্রচণ্ড খারাপ হচ্ছে। আমাদের ঝগড়া দেখে বিভোর ভাইরা আমাদের থেকে কয়েক হাত দূরে চলে গিয়েছে। ওদের পিছ পিছ আমরা। বিহান ভাইকে বললাম, আপনার দিকে তারা তাকিয়ে আছে কেন? আই থিঙ্ক ক্রাশ তারা। নিজেকে কি ভাবেন কি? আপনার দিকে মেয়েরা তাকালে সেটা ক্রাশ হয়ে যায়। অদ্ভুত ব্যাপার। মেয়েগুলো আমার কথা শুনে আমাদের দিকে তাকিয়ে আরও হাসছিল। তাদেরকে খেয়ে কাজ নেই, আমাদের দিকেই তাকিয়ে আছে। বিহান ভাই বলে উঠলেন, আচ্ছা, মহিলা মানুষ এত জোরে কথা বলিস কেন? শহরের সব মানুষের অ্যাটেনশন তোর দিকে। মেয়েগুলো বিহান ভাইকে বলল, আপনার ওয়াইফ নাকি? না। আমি বলে উঠলাম, বোন, আমি ওনার একমাত্র বোন। বিহান ভাই বললেন, না আপু, তিনি আমার বোন না, এটা তার রাগ হলেই বলে। আচ্ছা, তাহলে গপ বুঝছি। আমি রেগে মেগে বলে উঠলাম, এই আপু, আপনাদের প্রবলেম কি? কি দেখে মনে হচ্ছে আমি ওনার গার্লফ্রেন্ড? এই যে উনি উনি করছো, মেয়েরা উনি কাকে বলে সেটা ভালো করেই জানে। কি আজব, উনিতে কি সমস্যা বুঝলাম না। এমন সময় আলিপ পেছন থেকে এসে আমার আর বিহান ভাইয়ের সাথে হাঁটতে শুরু করলো। বিহান ভাই কেমন আছেন? ভালো। তুমি? ভাইয়া, আজ দিয়াকে ভীষণ সুন্দর লাগছে, তাই না ভাইয়া? বিহান ভাই ভ্রুকুচকে তাকালেন আর ব্যাকা হাসি দিলেন, যে হাসির মানে আলিপের এই প্রশংসা তার পছন্দ নয়। আলিপ আবার বলে উঠল, দিয়া, তোমার দিক থেকে চোখ সরানো যাচ্ছে না, আজ তো খুব সুন্দর সেজেছো। বিহান ভাই একবার রাগী মুডে তাকিয়ে দ্রুত হেঁটে বিভোর ভাইদের সাথে হাঁটতে শুরু করলো। এটার মানে আলিপের এই প্রশংসায় সে বিরক্ত, তাই আমাকে আলিপের কাছে রেখে নিজে দ্রুত হেঁটে চলে গেলেন। আমিও দ্রুত হেঁটে ওদের সাথে হাঁটা শুরু করলাম, কারণ এই আলিপের সাথে হাঁটলে আজ নৌকার নিচে ডুবিয়ে মারবেন উনি। বিভোর ভাই বললেন, ঝগড়া শেষ? বিহান ভাই অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে এটা বুঝালেন টপিকটা চেঞ্জ করতে। বিভোর ভাই আবারও বলে উঠলেন, এই জন্যই আটার দাম এত বেড়েছে। দেখ মাইয়াগুলা মুখের শ্রী কি করেছে। রিয়া বলল, এই জন্যে আপনাদের প্রেম জীবনেও হবে না, বলে দিলাম।
এত দামি মেকআপকে 30 টাকার ময়দার সাথে তুলনা করছেন? একটা ব্র্যান্ডের মেকআপ কিনে তারপর বইলেন। ওকে মেকআপের পরিবর্তে খাঁটি সয়াবিন তেল কিনে দেব মুখে মাখতে। কি ব্যাপার আলিফ, শুধু মেয়েদের শাড়ি গিফট করছিস? ব্যাপার কি? আমরা কি ফাও নাকি? আলিফ কি আর সাথে দিচ্ছে? শিওর দিয়াকে পটানোর জন্য বাকিগুলারও দিছে, বুঝ দিছে সবাইকে।